सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করব, যে বিষয়টা দেবগুরু বৃহস্পতিকে কেন্দ্র করে। দেবগুরু বৃহস্পতির একটা বিশেষ অবস্থান হতে চলেছে 9 জুন থেকে শুরু করে এই অবস্থান শুরু হবে এবং এটা 9 জুলাই অবধি মোটামুটি 1 মাস চলবে। এই অবস্থানকে সাধারণত কম্বাসন অফ জুপিটার বলা হয়, কারণ আমাদের বোধ, বুদ্ধি এবং শাস্ত্রের যে জ্ঞান, জেনারেল মৌলিক যে বিদ্যা, সেই জায়গায় অসামান্য দৈন্য আমাদের। এতটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বোধের অভাব এবং এতটাই আমাদের একটা দাসোহম ভাব যে ইংলিশ এই ল্যাঙ্গুয়েজটাকে, এই ভাষাটাকে আমরা সর্বশ্রেষ্ঠ মনে করি এবং তার জন্য আমাদের নিজস্ব যে সংস্কৃতি, নিজস্ব যে শাস্ত্র, নিজস্ব যে পরম্পরা, সেটাকে আমরা জলাঞ্জলি দিয়েছি। যেরকম আমাদের যে যোগ সাধনা, সেটা এখন যোগাতে কনভার্টেড হয়ে গেছে। বেসিক্যালি মার্চেন্ডাইজ, দ্রব্যের কেনা বেচা। ঋষিকেশ, উত্তরাখণ্ডের দেবভূমির অঞ্চলে গেলে সেখানে যেভাবে আমাদের সিদ্ধ পুরুষদের চিৎকণা আছে বায়ুমণ্ডলে, সেই জায়গায় যোগা যে বিষয়টা চলছে সেটা দেখলে কিন্তু খুবই একটা কষ্টের জায়গা তৈরি হয়। তো আমাদের সমস্ত পরম্পরা, আমাদের সমস্ত কালচার একবার পশ্চিম ভ্রমণ করে এসে বিকৃত হয়ে আমাদের কাছেই সম্পূর্ণ একটা ভুল উপস্থাপনা হচ্ছে। এবং এই আজকের আলোচনায় আমরা এই ক্ল্যারিটিটাকে আমরা একটু দেখব, যে আমাদের ভ্রান্তি, ভ্রম কতটা। জুপিটার কম্বাস্ট বলা হয়, বা যে কোনো গ্রহ সূর্যের একটা দীপ্তাংশের মধ্যে প্রবেশ করলে আমরা বলি যে দ্য প্ল্যানেট ইজ কম্বাস্ট, ইংলিশ ভাষায়, ল্যাঙ্গুয়েজে। কিন্তু সূর্য কোনো প্ল্যানেটকে কম্বাস্ট করে না, জ্বালায় না। কম্বাস্ট কথাটার অর্থ হচ্ছে দগ্ধ করা, টু বার্ন। সূর্য আমাদের লাইফ ফোর্স গিভিং প্ল্যানেট। সে সত্ত্বগুণ এবং তার মধ্যে এই বার্নিং কোয়ালিটিটাই নেই। দগ্ধ যে করে, যে গ্রহ বার্ন করে, জ্বালানো যাকে বলে, সেই পর্যায়ে যে গ্রহ পড়ে সেই গ্রহ হচ্ছে মঙ্গল। মার্স উইল বার্ন আদার প্ল্যানেটস, কম্বাস্ট হবে, এবং তার সঙ্গে কেতু। আচ্ছা, আপনাদের সঙ্গে এই আলোচনা করছি, এগুলো সমস্ত কিন্তু একদম আমাদের যে অথেন্টিক আদি শাস্ত্র, বৃহৎপরাশর হোরাশাস্ত্র, আমাদের জ্যোতিষের যে টেক্সট, সেখান থেকে কিন্তু আমি আপনাদের উল্লেখ করে বলছি। এবার একটা এই ইংলিশ শব্দ ব্যবহার করার জন্য আমরা যে মোহিত হয়ে যাই এবং প্রত্যেকটা কথায় আমরা নিজেদের অত্যন্ত সনাতনী, অত্যন্ত দেশপ্রেমী বলে ঘোষণা করলেও 2-4টে ইংরেজি শব্দ যদি আমরা নিক্ষেপ করতে না পারি, তাহলে কিন্তু আমরা মনে করি যে আমরা ঠিক সেইভাবে জাতে উঠলাম না। তো সেই জায়গায় কিন্তু বিশেষ সমস্যা, এবং সেই জায়গা থেকে বহু বিষয়, বহু মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিসইন্টারপ্রিটেশন। তো প্রথম কথা হচ্ছে, এই কম্বাসন যে ফেনোমেনাটা, বিষয়টা,
এই কথাটাই কিন্তু ভুল। 9 জুন 2025 থেকে 9 জুলাই 2025 অবধি বৃহস্পতির যে অবস্থান থাকবে সেটাকে আমাদের শাস্ত্র মতে বলা হয়েছে অস্তাঙ্গত। অস্তাঙ্গত অর্থাৎ বৃহস্পতি অস্ত যাবে। এই যে কনসেপ্টটা আছে, দেখুন আমাদের কতটাই একটা এই স্লেভ অ্যাটিটিউড, যে সার্ভিটিউডের যে 300 বছরের যে শাসন, সেখান থেকে আমরা কতটা দাসোহম হয়ে গেছি যে পাশ্চাত্য দেশেও কিন্তু এই যে আমাদের যে থিওরিটা কম্বাসশন, সেটা কিন্তু হয় না, সেটা কিন্তু সেখানে নেই। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যদি সঠিকভাবে ব্যবহার করা হতো, শুধুমাত্র আমি ইংরেজি জানি, আমি যাতে উঠেছি এইটা প্রমাণ করা বা এটা প্রতিষ্ঠা করার জন্য যদি একটা প্রয়াস না থাকতো, তাহলে কিন্তু যে পারিভাষিক শব্দটা ব্যবহার হবে, টেকনিক্যাল টার্মিনোলজি, সেটা হচ্ছে হেলিয়াকাল রাইজিং অ্যান্ড সেটিং অফ সেলেস্টিয়াল বডিজ। তো মাদার ল্যাঙ্গুয়েজ যেটা, যেখান থেকে আমরা ইম্পোর্ট করছি, আমাদের যে আমদানির সূত্র, সেখানেও কিন্তু কম্বাসশনটা ব্যবহার হচ্ছে না, সেটা ভুল করে ব্যবহার হচ্ছে। আদি যে ভাষাটা ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে হেলিয়াকাল রাইজিং অ্যান্ড হেলিয়াকাল সেটিং অফ প্ল্যানেটস অফ সেলেস্টিয়াল বডিজ। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে এটা একটা অ্যাস্ট্রোনমিক্যাল ফেনোমেনা, জ্যোতির্বিদ্যার একটি বিষয়, যেটার কিসের সঙ্গে সম্পর্ক না, মহাকাশে যে সমস্ত জ্যোতিষ্করা আছে, যে সমস্ত গ্রহ নক্ষত্ররা আছে, তাদের দৃশ্যমান হওয়া আর তাদের অদৃশ্য হওয়া। The astronomical phenomena related to the appearance and disappearance of celestial bodies. এর টেকনিক্যাল টার্ম হচ্ছে হেলিয়াকাল রাইজিং অ্যান্ড সেটিং অফ সেলেস্টিয়াল বডিজ। হেলিয়াকাল, এই যে শব্দটা HELIACAL, এই শব্দটার অর্থ হচ্ছে নিয়ার দ্য সান। হেলিওস সূর্যের এক নাম, সেখান থেকে সূর্যের কাছাকাছি যাওয়া। এবং এই যে হেলিয়াকাল রাইজিং অ্যান্ড সেটিং, এটা প্রাচীন যুগে বিশেষ গুরুত্ব ছিল। এবং এই তথ্য যে গ্রহরা সূর্যের যে কাছে চলে যাচ্ছে, সেখান থেকে তারা যে দৃশ্যমান হচ্ছে বা অদৃশ্য হয়ে যাচ্ছে, এটা কিন্তু বিশেষ করে কৃষিকার্যে এই তথ্য ব্যবহার হতো। কৃষিকার্যের জন্য পরামর্শ দেওয়ার জন্য এই তথ্যকে ব্যবহার করা হতো। বৃষ্টি, বর্ষা, রেনফল কতটা হবে, যেটা কৃষিকার্যের সঙ্গে সংযুক্ত, তার জন্য ব্যবহার করা হতো। সিজনাল প্রেডিকশন, যে কীরকম গ্রীষ্ম হবে, কীরকম বর্ষা হবে, এই বিষয়গুলো, এই প্রাকৃতিক বিষয়গুলোকে বোঝার জন্য যে টুল, সাধন। এবং প্রাচীন যুগের মানুষদের কাছে, তাদের কাছে তো এত কিছু টেকনোলজি ছিল না, তাদের টেকনোলজি, তাদের কাছে তথ্য প্রযুক্তি প্রকৃতি ছিল। তো এগুলো তাদের কাছে খুব নির্ভরযোগ্য একটা নির্দেশক, হাইলি রিলায়েবল ইন্ডিকেটরস ফর এনশিয়েন্ট পিপল। এবং এই হেলিয়াকাল রাইজিং অ্যান্ড সেটিং যে বিষয়টা, সেটা কখন ঘটিত হয়? when does it occur? when a planet enters into conjunction with the sun. সূর্যের সঙ্গে যখন একটা সংযোগ হয় গ্রহের, সেই সময় হেলিয়াকাল রাইজিং অ্যান্ড সেটিং হয়। এবং সূর্য
যত কাছে গ্রহ পৌঁছবে, প্রক্সিমিটি যত বৃদ্ধি পাবে, ইনক্রিজিং প্রক্সিমিটি টুয়ার্ডস দ্য সান, সেটা ফাইনালি গিয়ে ইভেনচুয়ালি গিয়ে একটা পর্যায়ে পৌঁছবে যখন একটা অদৃশ্য হয়ে যাবে, একটা পিরিয়ড অফ ইনভিজিবিলিটি। গ্রহ চলতে 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 যত সূর্যের কাছে যাচ্ছে, সেই পথ চলার একটা সময় গ্রহ এতটাই কাছে চলে যাবে, সান্নিধ্য হয়ে যাবে যে সে আর দৃশ্যমান হবে না, পিরিয়ড অফ ইনভিজিবিলিটি। এবং এই সময়কে বলা হচ্ছে যে গ্রহের যে আলো, আসলে গ্রহের তো নিজস্ব কোনো আলো নেই, সব আলোটাই তো সূর্যের আলো, রিফ্লেক্টেড। তো সেই রিফ্লেক্টেড সানলাইটটা আবৃত হয়ে যায়, মাস্কড বাই সানলাইট। এবার এই যে হেলিয়াকাল সেটিং, এই হেলিয়াকাল সেটিং হচ্ছে সূর্যাস্তের পরে, আফটার সানসেট। আমরা শেষবারের মতো আকাশে যখন গ্রহকে দেখতে পাই, শেষবারের মতো সূর্যাস্তের পরে আকাশে গ্রহ যখন শেষবারের মতো দৃশ্যমান হয়, সেই সময়কে বলা হয় হেলিয়াকাল সেটিং অফ দ্য প্ল্যানেট, যেটা বৃহস্পতি দেবগুরুর হতে চলেছে 9th of June 2025। এরপর কি হবে, একবার যখন হেলিয়াকাল সেটিং হয়ে গেল, তখন সেই গ্রহ সূর্যের সঙ্গে উদয় হবে, সূর্যের সঙ্গে অস্ত যাবে, এবং দিনে এবং রাতে, ডে অ্যান্ড নাইট, দুই সময় কিন্তু সে অদৃশ্য থাকবে, হিডেন ফ্রম সান। এবার সূর্য আর গ্রহের 8 থেকে 20 ডিগ্রির মধ্যে যে ডিস্টেন্সটা, যে দূরত্বটা, সেই দূরত্ব যখন শুরু হবে, অর্থাৎ গ্রহ 8 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে যখন দূরত্ব অর্জন করবে, 8 ডিগ্রি থেকে শুরু করে 20 ডিগ্রি অবধি, তখন ধীরে ধীরে সেই গ্রহের আবার একটা দৃশ্যমান হওয়ার সম্ভাবনা তৈরি হবে, রিএমার্জেন্সি, আবার প্রকট হবে, এবং ঠিক সূর্যোদয়ের আগে, এবং সেটাকে বলা হয় হেলিয়াকাল রাইজিং। তাহলে সূর্যের কাছে যেতে 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 একটা সান্নিধ্যের এমন একটা পর্যায়ে গ্রহ পৌঁছবে বা সেলেস্টিয়াল অবজেক্ট পৌঁছবে, যখন সে অদৃশ্য হয়ে যাবে এবং সূর্যাস্তের পর শেষবারের মতো সে দৃশ্যমান হবে, অর্থাৎ তার হেলিয়াকাল সেটিং হলো। তারপর সে সূর্যের সঙ্গেই তার উদয়াস্ত, এবং সে অদৃশ্য আকাশে। তারপর ধীরে ধীরে যখন সে সূর্য থেকে 8 ডিগ্রি দূরত্ব অর্জন করে, এবার ওই 8 ডিগ্রি থেকে 20 ডিগ্রির যে যাত্রা, সেই পর্যায়ে গ্রহ পুনরায় দৃশ্যমান হবে, ইট উইল রিএমার্জ, এবং ঠিক সূর্যোদয়ের আগে তাকে আকাশে দেখা যাবে, এবং সেটাকে বলা হচ্ছে হেলিয়াকাল রাইজিং। এই বিষয়টা বিশেষ করে প্রাচীন মিশরে এবং ব্যাবিলনে স্টার সিরিয়াসকে নিয়ে পর্যবেক্ষণ করতেন প্রাচীন যুগের এনশিয়েন্ট মেন, এবং ভিনাস রেট্রোগ্রাড, যেটা নিয়ে আমরা বিশেষ আলোচনা করেছি, মর্নিং স্টার, ইভিনিং স্টার, এই ভিনাস রাইজিং, ভিনাস সেটিং, এই যে হেলিয়াকাল রাইজিং অফ ভিনাস, সেটাই হচ্ছে মর্নিং স্টার, যে ঠিক সূর্যোদয়ের আগে প্রাক্কালে
ভিনাস 8 দিন মতো অদৃশ্য হয়ে যাওয়ার পর, যেটা চন্দ্রের অমাবস্যার মতো যে টাইমটা, যে পর্বটা, তো মোটামুটি 8 দিন অদৃশ্য হওয়ার পর শুক্রকে আবার যখন আমরা ভোরের আকাশে যখন সে দৃশ্যমান হয় ঠিক সূর্যোদয়ের আগে, তখন আমরা বলি হেলিয়াকাল রাইজিং অফ ভিনাস। সে মর্নিং স্টার হয়ে, তার আগে সে ইভিনিং স্টার ছিল ওই রেট্রোগ্রেড ফেজের আগে। রেট্রোগ্রেড হলো, অদৃশ্য হয়ে গেল, চন্দ্রের মতো একটা, শুক্রের কলা পরিবর্তন হয় আমরা জানি, গ্যালিলিও সেটা আবিষ্কার করেছিলেন। রেট্রোগ্রেড হলো, তার 8 দিন সে তার অমাবস্যা পিরিয়ড গেল, তারপর যখন সে সূর্যোদয়ের প্রাককালে আকাশে দৃশ্যমান হলো, তখন তাকে বলা হচ্ছে মর্নিং স্টার। তো এই যে হেলিয়াকাল রাইজিং অ্যান্ড সেটিং, এটাকে আমাদের সংস্কৃত ভাষায় বলা হয় অস্তাঙ্গত। এটা দগ্ধ নয়, দগ্ধ করার ক্ষমতা একমাত্র মঙ্গল আর কেতুর আছে, সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব, কারণ মঙ্গল কেতুর বিশেষ অবস্থান আসছে, সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। এই কম্বাসনের প্রেক্ষিতে আমরা আরেকটু আলোচনা করব, সেটা সেপারেট ভিডিওতে। এবার সূর্যের দীপ্তাংশের মধ্যে যখন গ্রহ প্রবেশ করবে, তখন গ্রহ অস্তাঙ্গত হবে। সেটিং অফ দ্য সান, আমরা রোজ সানসেট, সূর্যাস্ত দেখছি, তো সূর্যাস্ত হলে কি সূর্য দগ্ধ হয়ে যাচ্ছে? ইট ইজ নট কম্বাসন। সূর্য যখন অস্ত হচ্ছে তখন আর সূর্য দৃশ্যমান থাকছে না, অমাবস্যার সময় চন্দ্র আর দৃশ্যমান থাকছে না। এই যে ফেনোমেননটা, এই গুপ্ত হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া, এইটা হচ্ছে বিশেষ বিষয়। এবার এই যে অদৃশ্য হয়ে যাওয়া, এই অদৃশ্য হয়ে যাওয়ার মধ্যে দুটো ফেজ আছে, সেই ফেজটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবার ফেজটা কীরকম গুরুত্বপূর্ণ না, সূর্যের আগে আর সূর্যের পরে একটা গ্রহ, তার যে অস্তাঙ্গত হওয়া, তার যে হেলিয়াকাল রাইজিং, হেলিয়াকাল সেটিং, সেটা সে সূর্যের সঙ্গে একই রাশিতে থেকে হতে পারে, সে সূর্য থেকে এক রাশি পরে থাকতে পারে, আবার সূর্য থেকে সে এক রাশি আগে থাকতে পারে। আমরা মার্কিউরি রেট্রোগ্রেডে যেটা আলোচনা করেছি, মার্কিউরি রেট্রোগ্রেডে আমরা প্রমেথিয়াস মার্কিউরি আর এপিথেমিয়াস মার্কিউরি আলোচনা করেছি। দুরকম বুধের প্রভাব হয়, সূর্যের আগের অবস্থিত বক্রীবুধ, সূর্যের পরে অবস্থিত বক্রীবুধ, কীভাবে মানুষের ইন্টেলেক্ট, বুদ্ধিকে পরিচালনা করে। ঠিক সেই রকম এই যে হেলিয়াকাল সেটিং, এই হেলিয়াকাল সেটিং সূর্যের আগে যদি গ্রহ অবস্থান করে আর সূর্যের পরে যদি গ্রহ অবস্থান করে, তার মধ্যে বিশেষ একটা প্রভাবের তারতম্য হয়। আগামী ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা বজায় রাখব, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমাদের ন্যাচারাল বেনিফিট, সবচেয়ে শক্তিশালী, প্রভাবশালী, ইতিবাচক গ্রহ দেবগুরুর বিষয়, এবং দেবগুরু অতিচার গতিতে আছে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা।